৪১ বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব তিনি সামলেছেন এবং তার কাছ থেকে অনেক কিছুরই শেখার, তার ধৈর্য, তার দৃঢ়চেতা মানসিকতা, সেটি আসলে আপনি কিভাবে দেখেন? দেখেন, খুব সহজ বিষয় না নিশ্চয়ই, যে খুব সহজ বিষয় না সবার জন্য, আমাদের জন্য না, কিন্তু উনি কেমন করে জানি খুব সহজভাবেই করে ফেলতেন। উনাকে একটা জিনিস আমি দেখেছি, উনি বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে উনি বেশ গুরুত্ব দিতেন, ডেকে নিয়ে যেতেন, ওনার সাথে দেখা করতেন, বিভিন্ন ব্যাপার নিয়ে রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে ওই ব্যাপারগুলো নিয়ে ওই বিশেষজ্ঞদের সাথে কথা বলতেন, বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে শুরু করে বিভিন্ন তাদের সাথে। কিন্তু তাদের একটা অভিযোগ ছিল, আরে তোমাদের নেতৃত্ব ডেকে নিয়ে যায় কিন্তু একটা কথাও তো রাখে না। মানে কথাটা এরকম, কথাটা হলো এখানে তিনজন বসছি, তিনজনের মতামত নিলেন, কিন্তু মতটা পরবর্তীতে সবগুলো মিলিয়ে তার যেটা মনে হয় যে ভালো, দেশের জন্য মঙ্গল হবে, সেটার মধ্যে কোনো জেদ থাকবে, চরম দুঃখ থাকবে, এসব কিছু না। ওগুলো বাদ দিয়ে যেটা সবার জন্য প্রযোজ্য এরকম একটা ডিসিশনটা উনি নেন। কিন্তু নেওয়ার আগে খুব খুব ঠান্ডা মাথায় উনি গল্প শুনেন, কথা বলেন। এবং আরও একটা জিনিস যেটা, উনি কোনো কথার মধ্যে কথা বলেন না। কেউ কথা বলছে, তাকে গুরুত্ব দিয়ে উনি শুনতেন, কথা শুনে উনি ওনার মতো শর্টকাট কথা বলে উত্তর দিতেন, কিন্তু গুরুত্ব দিয়ে শুনতেন। তা আমরা যারা বাংলাদেশের রাজনীতি করি তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু শুনতে আগ্রহী কম, বলতে আগ্রহী পছন্দ বেশি। এটা রাজনীতি না বোধহয়, এটা আপনার সব ক্ষেত্রে আমরা বেশি কথা বলতে পছন্দ করি। সেটা তো ওনার ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখতাম। আমি আরেকটা স্মৃতিচারণ এটার সাথে করি। ধরেন 2015-16 দিকে উনি জামালপুর গিয়েছেন। তো সার্কিট হাউসে উনি যখন খেতে বসছেন, আমরা কিছু নারী নেত্রী সহ ওনার রুমে, উনি খাচ্ছেন, আমরা কথা বলছি। তো একটা পর্যায়ে ওই দিন সকালবেলা একটা পত্রিকা, নাম নাই বললাম, সেই পত্রিকার হেডলাইনটা ছিল এরকম যে, যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তখনও সে দেশের বাইরে আসতে পারছেন না, তো শেখ হাসিনার আমলে বলছেন যে ম্যাডামের পরে ম্যাডাম এই না থাকলে তাহলে রাজনীতিতে জুবাইদা ভাবির কথা আসলো, লিখেছে তারা হেডলাইনে। তো ম্যাডাম বললেন যে কে জানি কথাটা হুট করে ছেড়ে দিল, বললো। তো ম্যাডাম বললেন যে আমিও দেখেছি, আসার সময় গাড়িতে আমি দেখেছি। তো আমরা কারা, কোনো একজন বললো যে ম্যাডাম আপনার প্রতিক্রিয়া কি? বলে আচ্ছা তোমরা কি মনে করো বলো তো। আমরা তো এই ব্যাপারটা এতটা সেন্সিটিভ, বুঝেন, সবাই চুপ, কেউ কিছু বলে না। তো বলে না, একটা পর্যায়ে ম্যাডাম বললেন যে, সবার দিকে তাকায় বললেন যে দেখো তোমরা তো অনেক দিন আমার সাথে রাজনীতি করো, ও তো পলিটিক্স করে নাই, ও তো বাংলাদেশের রাজনীতি অতটা বুঝে নেই, কখনো করে নাই। তা আমি তোমরা থাকতে কেন তাকে আমার আনতে হবে, তাকে কেন আমার, তাকেই দায়িত্ব দিতে হবে? এইখানে এই কথাটায় তার মধ্যে যে গণতন্ত্রটা, তার মধ্যে যে গণতন্ত্রের ফিলিংটা, আমরা ওই ফিলিংটা সেদিন পেয়েছি। কি হবে কি হবে না, কি হয়েছে কি হয় নাই, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে তার মানসিকতার জিনিসটা, যেটা আমরা দেখলাম, সেটা আমার কাছে মনে হলো যে না, একজন নেতার মতো উনি কথা বলেছেন। তো এরকম ধরেন অনেক ক্ষেত্রেই উনি এই জিনিসগুলো করতেন খুব ঠান্ডা মাথায়, সবাইকে মূল্যায়ন করে এই কথাগুলো, যে যাদেরকে দরকার তাদের কথা বলতেন। একদিন আমি একটা নেতার নাম নাই বলি, ম্যাডাম দুইটা প্রোগ্রামে ম্যাডাম মঞ্চে ওঠেন না, নিচে বসে প্রোগ্রাম দেখেন। তার একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এই প্রোগ্রামগুলোয় উনি যান না, উঠেন না খুব বেশি। তো সেই দিনও বসছে, ভাগ্য এমন যে আমি ম্যাডামের পাশে বসছি। তো ম্যাডামের পাশে তো ওরকম আমাদের দু একজন মহিলাদেরকে রাখেন এই কারণে যে একটা নারী তো উনি, আফটার অল, হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজন এই। তা আমি বসছি, তো মাইকে ও যে নেতার কথা বলছি উনি অনেকটা বুদ্ধিজীবী স্টাইলের, নাম বললে আপনারা সবাই এক নামে চিনবেন।
তা এখন উনি বক্তব্য রাখছেন, বক্তব্য খুব সুন্দর রাখেন, তো বক্তব্য দিচ্ছেন। এখন একটা সময় ম্যাডাম বলে যে মনি, তুমি কি তার বক্তব্যটা শুনলা? আমি বলছি, জি ম্যাডাম। তো বলে যে দেখো কি সুন্দর কথা বলে, তাই না? আমি বললাম জি ম্যাডাম। তা তারপরে বলছে যে কিন্তু লোকটা না জানো একটু অলস, এই অলসটা যদি না হতো, ও তুমি জানো ওর এলাকায় খুব একটা যায় না, কত খবর রাখে সে, এলাকায় খুব একটা যায় না। এবং আরও একটা কথা বললেন, তুমি জানো সে ঘুম থেকে 12টায় উঠে। এটা বলার পরে আমি আর কি বলবো, আমি তো এরপরে আমি হা বলা ছাড়া তো আমার কিছু বলার নাই। তো আমি চিন্তা করে দেখলাম যে উনি সমস্ত খবর রাখেন, সব খবর রাখেন, একজন ব্যক্তিগত ধরেন 300 আসনের এরকম 300 এমপি হতে পারে, উনি ক্লোজ, আমাদের উনার হাতে গড়া হতে পারে, বাট এই যে খবর রাখাটা, যে এলাকায় যান না বা কিছু কি সুন্দর বলে, অথচ দেখো আরেকটুখানি কাজ করলে কি এমন হতো। তা এই জিনিসগুলো উনি প্রত্যেকটা জিনিস মনে হয় যে উনি খেয়াল করেন না, উনি এত বড় মাপের নেতা, উনি হয়তো এটা খেয়াল করেন না, কিন্তু ওনার চোখের সামনে পড়লে অনেক কিছুই খেয়াল করে, অনেক কিছুই, এবং তাদের সম্পর্কে এইভাবে বলে। আরেকটা, আমি খুব মন খারাপ, আমি তখন এমপি শেষের দিকে, ম্যাডাম তখন প্রথম দিকে আমার প্রতি একটা ভয় ছিল। কেন আমি বলি, এমপিটা আমরা যখন হয়েছে আমাদের এমপি সংখ্যা খুব কম ছিল, ওই সময়টা আওয়ামী লীগের সাথে কথা বলা একটা বিশাল একটা ব্যাপার ছিল। তো ম্যাডাম ভয়ে ভয়ে থাকতো যে এ তো ভদ্র, কথা বলে কম, এইভাবে ও কি পারবে। কিন্তু যখন উনি দেখলো যে না আমি পারি না, শুধু ভালোই পারি, তখন উনি আপনার একটা পর্যায়ে জেলার কমিটি হবে, তো আপনি ঘটনাটা জেলা থানা সব কমিটি হবে। তো যেহেতু ইলেকশন করার রাজনীতি করি, মনে মনে করতে চাই, তো আমাকে একজন বললেন, আমি নামটাই বলি, মুস্তাফিজুর বাবুল, আমাদের জামালপুরের এক নেতা, উনি আমাকে বললেন যে মনি, তুমি যদি সদরটা চাও তাহলে তোমার এখন থেকে সদরের দায়িত্ব নিতে হবে, তুমি ম্যাডামের কাছে চাও। তা ঠিক আছে, ম্যাডামের কাছে চাও আমার কাছে ব্যাপার না, বাট অন্যখানে ম্যাডামের যে ছোট ছোট গুড়া গুড়া লোক আছে এরা হলো ট্রাবল। তা বললো ঠিক আছে চাও। তা উনি আমি সঙ্গেই ঢুকছি। তা আমি বললাম ম্যাডাম আমার একটা জিনিস চাওয়ার আছে। বলে যে কি বলো। তা আমি বললাম যে ম্যাডাম আমি জামালপুর সদরের দায়িত্বটা নিতে চাই। মানে একজন মানুষ, আমি তার চোখের দিকে তাকাইছি, তার চোখ দুটো স্পার্ক করলো। মানে আছে না অনেক সময় যে একটা জিনিস হঠাৎ করে একটা ভালো জিনিস পাইলে যেমন হয়, ওরকম একটা স্পার্ক করলো। তুমি নিতে চাও? অবশ্যই। এই শিমুল, তুমি রিজভি কোথায়, দেখো তো, রিজভিকে ডাকো তো। তখন শিমুল বিশ্বাস এসে বললো যে ম্যাডাম রিজভি হয়তো আজকে আসে নাই, তো রিজভি কখন আসবে? কালকে আসবে, আমাকে মনে করে দিও, ওকে ওইটা দিতে হবে। মানে এত মানে সিরিয়াসলি অফারটা সে নিয়ে নিলেন, আমি মনে করলাম যে আমার বোধহয় সব পাইলাম আজকে। তারপরে শোনেন, পরের দিন আমি গেলাম, রিজভি ভাই যাবে, আমি আবার শিমুল ভাইকে বললাম যে শিমুল ভাই, ম্যাডাম তো কালকে বলছিলেন ওই কথাটা, তো একটু তাহলে আজকে একটু রিজভি ভাই আসছে একটু বলে দেওয়ার জন্য। তা শিমুল বিশ্বাস বললেন যে ঠিক আছে আপনি যাই বলেন। তা ম্যাডাম বললো তুমি কেন আসছো? আচ্ছা ম্যাডাম যে কালকে যে বলছিলেন রিজভি ভাইকে বলে দিবেন, এই দেখো রিজভি কোথায়, রিজভি কোথায়। তো রিজভি ভাইকে চড়াও করে আনা হলো, বলে যে মনি যা বলে, যেভাবে বলে ওইটাই করবো। আমি বলছি ম্যাডাম আমার আরেকটু কথা আছে। বলে যে বলো। আমি বলছি ম্যাডাম আমি তো টকশো করি, প্রতিদিন তো আমার এলাকায় যাওয়া সম্ভব হবে না, আর প্রতিদিন যদি আমি না যাই, দায়িত্বে থাকি, এটাও দেখতে আমার কাছে খারাপ লাগবে। তো আমি যদি আমার নিজস্ব কোনো মানুষ যারা জাগদল থেকে রাজনীতি করতেন জিয়াউর রহমানের সময় থেকে, আমি যদি ওরকম কাউকে দেই সিনিয়র, এবং ওইভাবে যদি কাজটা করি, তুমি যেভাবে করতে চাও তুমি করবা, রিজভি ও যেভাবে বলে ওইভাবে ও করুক। দুঃখজনক ব্যাপার কি জানেন, উনি বললেন এত আন্তরিকতা নিয়ে, এত কিছু নিয়ে, কিন্তু আমি ফাইনালি গিয়ে ওটা পেলাম না। ফাইনালি আমাকে দলের কে বা কারা আমার সাথে এটা উল্টা করে দিল। আমি ওনাকে বলবো, একটা পর্যায়ে
চিন্তা করা শুরু করলাম যে দোতলাতে যে কথাটা হয়, দোতলা থেকে নিচতলায় নামলে সে কথাটা উল্টো হয়ে যায়। একটা পর্যায়ে আমরা কথা বলাই কমায় দিলাম, যে কি হবে, বরং তাকে ছোট করা হয়। আমি একদিন রাগ করে বললাম যে আপনারা কি মনে করেন আমার সঙ্গে কি আমার নেত্রীর দ্বন্দ্ব আছে? আমি কি তার কম্পিটিটর? তাহলে উনি বলার পরে কেন হবে না? যে তার মানে কি উনি আমার সামনে একরকম বলবে, আপনাদের সামনে আরেক রকম বলেছে? তারপরে যখন আরও বোঝা শিখলাম, যখন বলে যে উপর থেকে বলা আছে, আমি বলতাম উপরটা কে? আমি তো সর্বোচ্চ উপর চিনি, তাহলে আপনাকে বলতে হবে উপরটা কে। তারপর আর কোনো কথা থাকতো না অনেকের। তো এই যে বড় দলের অনেক রকম প্যারা আছে, সমস্যা আছে, সমাধান আছে। 17 বছর যারা ছিল তারা এখন অপাংতেয়, যারা 17 বছর ছিল না তাদেরই এখন সবচেয়ে বেশি দরকার। তো এরকম তো হচ্ছেই হর হামেশা। বাট খালেদা জিয়া এই জায়গাগুলো থেকে একদম ভিন্ন মাত্রার ছিলেন, একদম ভিন্ন মাত্রার। উনি দলের মঙ্গল হবে কি কারণে, কিভাবে, দেশের মঙ্গল হবে কিভাবে, এই চিন্তাটা উনি সবসময় করতেন। এবং যদি কাউকে বিশ্বাস করতেন, তার কাছে উনি খুব সরলভাবে অনেক কিছু তাকে দিতে পারতেন।